নমস্কার, আমি কৃষ্ণপাত্র। আরও একটি পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। দেখুন, সমীকরণের রাজনীতি বা রাজনীতির সমীকরণ বিষয় দুটো এক নয়। আপনি যদি কোনো একটা বিষয়কে পূর্ব পরিকল্পিতভাবে প্রথমে এ, এরপর বি এবং বি এর পরে সি এই হিসাবে নিয়ে যান এবং আরেকটা হচ্ছে ১, ৩, ৫ বিভিন্ন সিকোয়েন্সে কোনো একটা তৈরি করেন, দুটোর কিন্তু দৃষ্টিভঙ্গি আলাদা হয়ে যায়। বর্তমান পরিস্থিতিতে রাজনীতির অঙ্কটা আমাদের কিছুটা এরকমই। মানে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন একরকম জিনিস হবে এবং বর্তমানে ঠিক উল্টোটা দেখা যাচ্ছে। কেন? কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে বিশ্ব বাজারে বা বিশ্বের রাজনীতিতে এখন আমেরিকার সাথে বা আমেরিকা এবং ইসরায়েল এরা দুজনে মিলে কার সাথে লড়াই করছে? ইরানের সাথে। এবং যার ফলে ইরানের আয়ত্তে বা অধীনে থাকা যে হরমুজ প্রণালী এর মাধ্যমে যে মধ্যপ্রাচ্য থেকে যে সমস্ত কাঁচা তেলের ভান্ডার ভারতে বা অন্যান্য জায়গায় আসে তার ফলে কিছুটা বিঘ্ন বা ব্যাঘাত ঘটছে। আসলে এটা তাদের একটা স্ট্র্যাটেজি বাইরের দেশের। এখানে আমাদের উপরেও প্রভাব পড়ছে বা প্রভাব পড়াটাই স্বাভাবিক। কারণ একটা কথা আছে যে, "নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?" আসলে অর্থাৎ যখন পুরো একটা দেশ জ্বলে সেখানে কিন্তু ভগবান বা মন্দিরের স্থান কিছু নয়। আসলে আমাদের যে সম্পূর্ণ ট্রেডটা কাঁচা তেল বা যেখান থেকে এলপিজি সিলিন্ডার এই জায়গাগুলো ভরা হয়, এই জায়গাগুলোতে আমরা পরনির্ভরশীল এবং ভারত সরকার মারফতে আজ জানানো হয় যে ৯০% তেল কোথা দিয়ে আসে? না হরমুজ প্রণালী দিয়ে। কিন্তু বর্তমানে তার সাথে ভারত সরকার এটাও দাবি করছে যে যুক্তরাষ্ট্র, কানাডা, রাশিয়া এসব জায়গা থেকেও পর্যাপ্ত পরিমাণে আ তেল আনার ব্যবস্থা হচ্ছে বা হয়ে চলেছে। তাছাড়া যারা যে সমস্ত ভারতের রিফাইনারি যে জায়গাগুলো তাদেরকে অ্যা বলা হয়েছে যে এলপিজি যে প্রোডাকশন সেটা যেন বাড়ানো হয় এবং সেটা অলরেডি ২৫-২৮% বেড়ে গেছে। কিন্তু আমাদের বঙ্গের যারা ক্ষমতায় আছে তারা এই বিষয়টাকে রাজনীতির অ সমীকরণ হিসাবে সরি কাজে লাগাতে চাইছেন। কিরকম সমীকরণ ভেবে দেখুন, এই আতঙ্কের পরিস্থিতিতে ওনার উচিত সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে শান্ত করানো এবং স্থিতি করানো। কারণ বিষয়টা কোনো রাজ্যের বা কোনো স্পেসিফিক জায়গার নয়। বিষয়টা হচ্ছে পুরো বিশ্বের। সেখানে আপনার উচিত আপনি যেহেতু দেশের আ বা রাজ্যের সিংহাসনে বসে আছেন, রাজ্যের কর্মকর্তা, রাজ্যের শাসক দল, আপনার উচিত যে বর্তমান পরিস্থিতিটাকে বিবেচনা করা এবং সেই অনুযায়ী সাধারণ মানুষকে বোঝানো। কিন্তু আপনি কি করলেন? না আপনি সেটা না করে হঠাৎ এমনভাবে সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্কের জায়গা তৈরি করে দিলেন যে গ্যাসের পর্যাপ্ত পরিমাণ স্থিতি বা উপস্থিতি ভারতে নেই। যার ফলে সাধারণ মানুষ কিভাবে রান্না করবে বা কিভাবে খাবে এবং সেই নিয়ে মিডিয়াও হাজার রকম তথ্য বা তাদের যে আ চেতাবনী বলুন বা তাদের যে মশকরাই বলুন সেগুলো আমাদের সামনে এসে ধরা পড়ছে। এখন আরো একটা হাসির বা মজার বিষয় আপনারা প্রত্যেকেই জানেন এটা বেশিরভাগটাই অপ্রিয় সত্যি হলেও সত্যি যে গ্রাম বাংলার বেশিরভাগ মানুষ কিন্তু এখনো পর্যন্ত যে উনুনে বা কাঠ জ্বেলে রান্না করে। যদি আপনি তথ্য দেখেন বা তাদের যে বই রেকর্ড চেক করেন তারা দেখুন বছরে ২ থেকে ৩ টা বা ১ টা থেকে ২ টো পর্যন্ত সিলিন্ডার ব্যবহার করে। বেশিরভাগ কাজটা অর্থাৎ সিংহভাগ কাজটা তারা কিন্তু কাঠের উনুনেই করে নেয়। গ্যাস সিলিন্ডারটা ব্যবহার হয় এই বাড়িতে কোনো অতিথি এলে চা করতে বা রাত্রেবেলায় দুধ গরম করতে এইজন্য সিলিন্ডারটা ব্যবহার করা হয়। মেইন সিলিন্ডারের যে জায়গাটা সেটা হচ্ছে শহরাঞ্চলে এবং তার জন্য ভারত সরকারের কাছে যথেষ্ট এলপিজি সিলিন্ডার আছে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে কালোবাজারি। বারবার সরকার এবং এই নির্দেশটা দিচ্ছে যে কালোবাজারিটাকে বন্ধ করা দরকার এবং এটার জন্য কিন্তু মোদি আপনার ঘরে বা কাছে আসবেন না। এটার যে দেখার দায়ভার সেটা হচ্ছে রাজ্য সরকারের। রাজ্য সরকারের উচিত এই কালোবাজারি বিষয়টা যাতে না হয় বা কালোবাজারি যাতে বন্ধ হয় সেই দিকে পর্যাপ্ত নজর রাখা। সেইজন্য কিন্তু আপনি কলকাতা বা তার আশেপাশে যেকোনো জায়গায় যান ৳৯০০ র সিলিন্ডার আজ ৳৩,০০০ বা ৳২,০০০ আপনাকে মিলবে। আপনি যদি যারা ছাত্র, যারা বাইরে থাকেন নিজেরা রান্না করেন ছোট গ্যাসের সিলিন্ডার নিয়ে, তারা জানেন যে ১ কিলো গ্যাস ভরাতে ৳১০০ লাগে। কিন্তু আপনি যদি আজকে ওই ১ কিলো গ্যাস ভরাতে যান, আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে ৳৪০০। সুতরাং এই যে একটা বড় ডিসট্যান্স, এগুলো কোথায়? ব্লাক মার্কেট বা কালোবাজারিতে যার ফলে এই জায়গাটা তৈরি হয়েছে। সুতরাং গ্যাসের যে পর্যাপ্ত আ প স্থিতি বা উপস্থিতি ভারতবর্ষে আছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু হ্যাঁ, সাধারণ মানুষের মধ্যে যে পরিমাণে প্যানিক তৈরি করা হচ্ছে বা তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে, এটা উচিত নয়।
কারণ দেখুন প্রত্যেকটা মানুষের কাছে সুযোগ আছে। বর্তমান শাসনাধীন দলের কাছেও কিন্তু একটা বড় সুযোগ যে এই প্যানিকের জায়গাটাকে কিভাবে মানুষের সহানুভূতির জায়গায় পরিণত করা যায়। তারা যদি এই বিষয়টাকে নিয়ে আরো ভালোভাবে কাজ করে হয়তো তৃণমূলের এই জায়গাটা আরো পজিটিভ হিসাবে মানুষের কাছে যাবে। কিন্তু বর্তমানে সেইসব না করে অ্যা আবার নোংরা রাজনীতির দিকে বা কুৎসিত চিন্তাভাবনার দিকে যাওয়াটা কিন্তু উচিত নয়। হ্যাঁ, বর্তমানে যে স্থিতি, এই স্থিতিটা ধীরে, ধীরে শান্ত হয়ে আসবে। কিন্তু বর্তমান যে লড়াই, এর ফলে কিন্তু স্থিতিটা খুব একটা ধীরে বা খুব একটা কম সময়ের মধ্যেও শান্ত হবে না। শান্ত হবে, কিন্তু যেমন গাজা বা ইরানের যে লড়াই, ইউক্রেন বা রাশিয়ার লড়াই, এগুলো প্রায় ২-৩ বছর ধরে চলেছে। এটা যে কতদিন চলবে তারও ফলাফল কিন্তু এখনো আনপ্রেডিক্টেবল। কারণ ইরান নিজেকে যথেষ্ট শক্তিশালীভাবে তৈরি করেছে। ইরান আগেকার যে মানে ২০২৫ এর বা ২০২০ সালের যে হামলা সেখান থেকে যথেষ্ট শিক্ষা নিয়েছে। এই শিক্ষার জায়গা থেকে ইরান নিজেদের জায়গা তৈরি করে নিয়েছে এবং প্রত্যেক দিন সূত্র অনুযায়ী ৫০০ থেকে ৭০০ তারা মিসাইল তৈরি করছে নিজেদের সংগ্রহে রাখার জন্য। এবং এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত ভিডিও আলোচনা করব। নমস্কার।